সব কিছু না সার্জিস আবেগ দিয়ে চলে না, শুধু আবেগ দিয়ে। রাষ্ট্র চলতে হয় বিবেক দিয়েও। Wake up to reality. আমরা মনে করি যে আবেগ দিয়ে সবকিছু চলে না, আবেগ দিয়ে শুধু আবেগ দিয়ে অভ্যুত্থান হয় নাই। শুধু আবেগ দিয়ে অভ্যুত্থান হলে 1 জুলাইয়ে আমরা মার্চ টু গণভবন দিতাম, কিংবা আমরা 2 জুলাইয়ে মার্চ টু বঙ্গভবন দিতাম, 3 জুলাইয়ে মার্চ টু সংসদ ভবন দিতাম। আবেগ দিয়ে সবকিছু হয়নি। প্রত্যেকটা জায়গায় আবেগের সাথে বিবেকের সংমিশ্রণ ছিল। এই প্রত্যেকটা কর্মসূচি 1 জুলাইকে 36 জুলাই নিয়ে এসেছে। ওই জায়গায় দূরদর্শিতা, বিচক্ষণতা, পড়াশোনা, একাডেমিক নলেজ, আবেগ, বিবেক সবকিছুর একটা উপযুক্ত সংমিশ্রণ ছিল, যেই সংমিশ্রণটা বিগত 16 বছরে ছিল না দেখে হয় নাই। গতকালকে পার্থ ভাই একটা কথা বলেছে যে আপনারা 6 বলে 12 রান করলেও আমরা আমাদের জায়গা থেকে 300 রান করেছি, এগ্রি করি। কিন্তু দুঃখজনক হলে এটাও সত্য যে একটা 312 মিটার প্রস্থ নদীর 300 মিটারে গিয়ে আপনি যদি আর সাঁতার না কাটতে পারেন, আপনার ওখানে ডুবে মরতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। বাস্তবতাটা হচ্ছে মানুষ তাদের জায়গা থেকে সব সময় চেষ্টা করেছিল যে এই যে বিরোধী দলীয় যে রাজনৈতিক দলগুলো মাঠে লড়াই করছে, আন্দোলন করছে, তাদের জায়গা থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া, সম্পৃক্ত হওয়া। কিন্তু দুঃখজনক হলে এটাও সত্য যে মানুষ না তাদের উপর আস্থাটা পায় নাই। এই আস্থাটা এই কারণেই পায় নাই কারণ এর আগের 90-এর গণ অভ্যুত্থানের পরে 3 দলের যে জোটের যে রূপরেখা ছিল সেই জায়গায় মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। এর পরবর্তীতে যে উপনির্বাচন মাগুরায় হলো সেখানে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। 96 ফেব্রুয়ারির যে নির্বাচন সেখানে মানুষের সাথে আরেকবার প্রতারণা করা হলো। এরপরে হাওয়া ভবন দিয়ে প্রতারণা করা হয়েছে। এরপরে মানুষের সাথে গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিদ্যুতের বদলে খাম্বা, এরকম অসংখ্য জিনিস দিয়ে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। ঠিক এই কারণে মানুষ তারপরে এই নেতৃত্বের উপরে আস্থা রাখতে পারে নাই বলে মানুষ তাদের নেতৃত্বে আর আন্দোলনে নামে নাই। এই জন্য মানুষ তাদের সন্তানের বয়সী ছাত্রদের উপরে আস্থা রেখেছে, নেতৃত্বে নেমেছে এবং তারা তাদের জায়গা থেকে সামগ্রিক বিবেচনায় এই অভ্যুত্থানটা নেতৃত্ব দিয়েছে। কেউ যদি সংসদে দাঁড়িয়ে বা এখানে হোক সালাউদ্দিন আহমেদ হোক অন্য কেউ এই কথা বলে যে আবেগ দিয়ে বিপ্লব হয়, সংসদ চলে না, দেশ চলে না, আমরা তাহলে ওই সালাউদ্দিন আহমেদকে জানাতে চাই বা প্রশ্ন করতে চাই তাদের সমস্ত নেতাকর্মীরা মিলে তাহলে এর আগের 16 বছরে তাদের এত বিবেকের সংমিশ্রণ ঘটিয়ে কেন একটা সরকারের পতন ঘটাতে পারে নাই। তো এই জন্য এই কথাগুলো বলে ওইটাকে ছোট করে দেখার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা জিনিস কি, আমরা আমাদের জায়গা থেকে বয়স হয়তো অনেকের সন্তানের বয়স হতে পারে, ভাইয়ের বয়সে হতে পারে, আমাদের বয়স হয়তো 28, 29, 30 হতে পারে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেগুলো আছে সেগুলো থেকে পড়াশোনা শেষ করেছি। ওই পর্যন্ত এই মানুষগুলো কিন্তু তাদের জায়গা থেকে পড়াশোনা করেছেন, কিন্তু তারপরে তাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। আমরা তাদের অভিজ্ঞতাকেও সম্মান করতে চাই, স্ট্রাগলকেও সম্মান করতে চাই। কিন্তু তারা যদি তাদের এই যে জায়গাটা তারা পেয়েছে, যেটা আজকে থেকে 2 বছর আগে তারা কল্পনা করে নাই, যেটার আসল বহিঃপ্রকাশ ঘটেছিল 5ই অগাস্টের ওই বিকালের দিকে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, আমাদের মহাসচিব সাহেবের মুখে, রুহুল কবির রিজভী ভাইয়ের মুখে কিংবা মির্জা আব্বাস ভাইয়ের মুখে, ওই অভিব্যক্তিটা এখনো থাকা প্রয়োজন। আমরা চাই ওটা আগামীতে থাকবে। এবার বেশ কিছু বিষয়, আমরা সংবিধানের সংশোধন চাই না। এই সংশোধন খেলা হতে 17 বার খেলা হয়েছে। বিএনপির সময় নিজেদের মতো সংশোধন করেছে, আওয়ামী লীগের সময় নিজেদের মতো সংশোধন করেছে। প্রত্যেকটা হিতে বিপরীত হয়েছে, প্রত্যেকটা তাদের দলকে ক্ষতিগ্রস্ত করেছে, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা এই সংশোধনের খেলা খেলার জন্য একটা অভ্যুত্থান ঘটে নাই। আমরা আপা যেটা বললো মাত্র এই 28-2 নারী পুরুষের সমতা দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আমরা তো বলি নাই যে পুরো সংবিধানটা আপনি একেবারে বাতিল করে দেন, আমরা বলেছি সংস্কার করতে হবে। তো ওই সংবিধানের খেলা হবে না, নিজেদের সুবিধাজনক অবস্থান। তারা তাদের জায়গা থেকে যেমন বলছে ওই ঐকমত্য কমিশনে তারা তাদের যে প্রস্তাবগুলো উত্থাপন করেছিল, যেগুলো বাধা দিয়েছিল, সবগুলো মেনে নেয় নাই। একটা দলের যদি সব মেনে নিবে তাহলে ঐকমত্য কমিশনের দরকার কি ছিল? বিএনপির ঐকমত্য কমিশন দিয়ে দিলেই তো হইতো। এখানে সকল রাজনৈতিক দল, সকল জনগণের আকাঙ্ক্ষা যেমন লাগবে, ওই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাকে ওই আকাঙ্ক্ষাটা ধারণ করতে হবে যে সে একটা অভ্যুত্থানের উপর দিয়ে সরকার হয়েছে, তার আবার আলাদা একটা দায়িত্ব আছে। এবং বাংলাদেশের সকলে মিলে ফাইনালি ঐকমত্য কমিশনে এই বিষয়গুলোকে একত্রিত করে একটা জুলাই সনদ করেছে। আরেকটা জিনিস আপনারা যেটা বললেন যে আপনারা তো সব মেনে নিয়েছেন, মানেন নাই। আসলে 84টা বিষয় আছে জুলাই সনদে। আপনারা বা বিএনপি 9 থেকে 10টা সেই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, যেই 10টা পালন করাটা বা বাস্তবায়ন করাটা বাকি 74টার চেয়ে বেশি জরুরি। বাকি 74টা বাস্তবায়ন না করলে কোনো সমস্যা নাই যদি এই 10টা বাস্তবায়ন করা হয়, কারণ বাকিগুলো অটোমেটিক ধীরে ধীরে বাস্তবায়ন হয়ে যাবে। এটা দেশের প্রয়োজনে এমনিতেই যে কোনো সরকার করবে। দেখেন তারা বললেন যে 2 বার ক্ষমতায় থাকতে পারবে, এই জায়গায় তারা এগ্রি করেছেন না, আংশিকভাবে 2 বার তারা এগ্রি করেছেন। কোন জায়গায়? সব মিলিয়ে 2 বার না, পরপর 2 বার। সুবিধাজনক অবস্থান দলের উচ্চকক্ষ এগ্রি করেছেন না, আংশিক এগ্রি করেছেন। এগ্রি করেন নাই কোথায়? তারা বলছেন তাদের যে নিম্নকক্ষে যতজন সংসদ সদস্য থাকবে ওইটার পার্সেন্টেজ অনুযায়ী তারা উচ্চকক্ষে সংসদ সদস্য দিবে। তাহলে ওটার দরকারটা কি?
মানে ওইটা তো দরকার ছিল, আপনি একটা দেশের জন্য গুরুত্বপূর্ণ পলিসি নিচ্ছেন, ওই পলিসিতে ওইখানে আরেকটা অ্যানালাইসিস হবে। আপনার যদি নিম্নকক্ষ থেকে আপনার সংখ্যাগরিষ্ঠ সাংসদের ভিত্তিতে মতামতের ভিত্তিতে পাশ হয়ে যায় এবং ওই সংখ্যাগরিষ্ঠ পার্সেন্টেজ যদি উচ্চকক্ষে আবার থাকে, তাহলে তো ওইটার কোনো মূল্য থাকে না, ওটা দরকার আছে কোনো? তাহলে তাদেরকে খাইয়ে পেলে পুষে বড় করার তো কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সংসদ সদস্য থাকবে। বাংলাদেশে এই মুহূর্তে 50% ভোট যেমন বিএনপি পেয়েছে, তাহলে 50% ভোট বাকিরা পেয়েছে, তাহলে 50% মানুষ ওই উচ্চকক্ষে থাকতে হবে। তাহলে ওইটার একটা লেজিটিমেসি থাকে, ওইটার একটা প্রয়োজন থাকে এবং ওইটা নিয়ে যুক্তিতর্ক হয়ে জনগণের কাছে প্রকৃত বার্তাটা যাবে। তাহলে বিএনপি প্রত্যেকটা জায়গায়, তা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, পিএসসির মতো জায়গা যার মাধ্যমে বাংলাদেশের সরকারি চাকরিগুলো হয়, জনপ্রশাসনের মতো জায়গা, দুদকের মতো জায়গা, এই প্রত্যেক, তারপর হচ্ছে কন্ট্রোলার জেনারেলের যে জায়গা, অডিটের জায়গা, প্রত্যেকটা জায়গায় বিএনপি চায় তাদের সরকার বা ক্ষমতাসীন সরকার এই জায়গাগুলোকে গঠন করবে। এখানকার পরিচালক থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে ডিরেক্টর সবকিছু ক্ষমতাসীন দল দিবে। তাহলে এই দুদকের কোনো দরকার আছে? এই দুদক নর্মালি দুর্নীতি কারা করে? ক্ষমতাসীন দলের যারা থাকে, ক্ষমতাকে ব্যবহার করে বিভিন্ন পদ পদবিতে থেকে অনেকেই তাদের জায়গা থেকে দুর্নীতি করে, লুটপাট করে, রাহাজানি করে, চুরি চামারি করে। এখন আপনি দুদকের মতো জায়গায় যদি আপনার দলীয় মদতপুষ্ট লোক বসায় রাখেন, এই লোকগুলা আপনার এই দলীয় মদতপুষ্ট কাউকে কখনো বাধা হয়ে দাঁড়াইতে পারবে না। পারলে আগেই পারতো, পারে নাই। তাহলে আপনি যদি এই প্রতিষ্ঠানগুলোতে আপনার নিজের দলের লোকজন বসায় রাখেন, যেখানে জুলাই সনদে বলা আছে সরকার দলের থাকবে, বিরোধী দলের থাকবে, বাইরেরও মানুষজন থাকবে, যেন একচ্ছত্রভাবে দুদকটা কোনো একটা রাজনৈতিক দল বা ক্ষমতাসীন দল নিজের অপরাধী নেতাকর্মীদেরকে বাঁচাইতে না পারে, আবার নিরপরাধ অন্য দলের মানুষদের উপর জুলুম না করতে পারে, এভাবে যেন প্রতিষ্ঠানগুলোকে অ্যাবিউজ না করতে পারে। তাহলে দিন শেষে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে বিএনপি এখন তাদের জায়গা থেকে গণভোট বলেন, জুলাই সনদ বলেন, সংসদ বলেন, জননায় বলেন, প্রত্যেকটা জায়গাকে শুধুমাত্র নিজেদের জন্য যতটুকু ভালো অতটুকুর জন্য ব্যবহার করতেছে। আর যতটুকু হলে নিজেদের সার্বভৌম ক্ষমতা, স্বৈরাচারে হাঁটার পথ বন্ধ হয়ে যাবে, ওইটুকুতে বাধা হয়ে দাঁড়াচ্ছে।